হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমার নাম সর্বজিৎ, আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। মিডিভাল হিস্ট্রি বা মধ্যকালীন ভারতের ইতিহাস, এখানে আমরা অ্যানসেন্ট অ্যান্ড মিডিভাল হিস্ট্রি বাই পুনাম দালাল দইয়া এই বইটা অ্যানালাইসিস করছিলাম। এই বইটার মাধ্যমে তোমাদেরকে মিডিভাল হিস্ট্রি যে টপিকগুলো রয়েছে সেগুলো পড়াচ্ছিলাম, এবং এই ভিডিওগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষা, ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা, মেনলি ডাব্লিউবিসিএস পরীক্ষাকে ফোকাস করে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, যেখানে থেকে তোমাদের মেন্স যে মানে ডাব্লিউবিসিএস যে পরীক্ষাগুলো আসছে সেগুলোতে খুবই হেল্পফুল হবে। ডিটেলসে আমরা এই বইটার সম্পর্কে আলোচনা করছি এবং এখান থেকে পড়ছি। তো তোমরা যারা আগের দিনের ভিডিওগুলো দেখোনি তারা এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এখানে প্লেলিস্টে গেলে তোমরা দেখতে পাবে দু রকমের প্লেলিস্ট রয়েছে। একটা রয়েছে প্রিপেয়ার ফর ডাব্লিউবিসিএস, যেখানে আমি ডাব্লিউবিসিএস পরীক্ষাকে ফোকাস করে একটু ডিপে গিয়ে আর যে মেন বইগুলো রয়েছে, যে বইগুলো ট্র্যাডিশনালি বিভিন্ন টপাররা এ করে সাজেস্ট করে, সেই সমস্ত বইগুলোকে আমি ফলো করে তোমাদেরকে পড়াচ্ছি, সেগুলোকে সহজ করে অ্যাকচুয়ালি আমি বোঝাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এছাড়াও জেনারেল স্টাডিজের ওপরে প্লেলিস্ট রয়েছে। তোমরা যারা জাস্ট প্রথম ওভারভিউ দেখতে চাও বিভিন্ন সাবজেক্টের, যারা নতুন শুরু করছো বা যারা প্রথমে একটা বেসিক আইডিয়া নিয়ে নিতে চাও, তারা এই জেনারেল স্টাডিজের যে প্লেলিস্টটা সেটা তোমরা দেখতে পারো। এবং এই প্লেলিস্টগুলো যারা ডাব্লিউবিসিএস এর দেখতে যাবে তাদের জন্য ইম্পর্টেন্ট, তাছাড়া অন্যান্য পরীক্ষাও দেখতে পারো। অন্যান্য পরীক্ষা যারা দিচ্ছ তারাও দেখতে পারো, কারণ জানো এই বইগুলো খুবই ইম্পর্টেন্ট বই এবং এখান থেকে আমরা ডিটেলসে একটা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। যদি তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে চাও, এটা হচ্ছে ফেসবুক চ্যানেলের নাম, এবং যদি টেলিগ্রামে ফলো করতে চাও এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের নাম। এই দুটো চ্যানেলে, এই দুটো জায়গাতে আমি আমার ভিডিও, আমার ক্লাসের টাইমিং, নোটিফিকেশান, লিঙ্ক ইত্যাদি দিয়ে থাকি, সেগুলো তোমরা পেয়ে যাবে। অবশ্যই ফলো করে নিও। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা ফলো করলে আরও একটা সুবিধা যেটা পাবে সেটা হচ্ছে এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, সাজেশন থাকে, কিছু বলার থাকে, তাহলে এই গ্রুপে তোমরা জয়েন হতে পারো, এখানে তোমরা আমায় মেসেজ করতে পারো। ওকে, তো চলো আজকে আমরা শুরু করব একটা নতুন টপিক, নতুন একটা বিষয়, নতুন একটা মেডিভেল হিস্ট্রির উপর নতুন একটা টপিক। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। চলো আমরা আজকে শুরু করব কাশ্মীরের ইতিহাস দিয়ে। অ্যাকচুয়ালি আজকে অনেকগুলো রাজবংশ, অনেক কিছু আজকে ফলো করব, মানে কভার করব। প্রথম হচ্ছে কাশ্মীরের ইতিহাস ফলো করব, তারপর আমাদের ভারতের উত্তর পশ্চিম অংশে যে রাজবংশটা এই সময় রাজত্ব করেছিল, অর্থাৎ হিন্দু শাহী বংশ, সেই বংশটা সম্পর্কে দেখব, সেন বংশ সম্পর্কে দেখব, এবং ফাইনালি গঙ্গ বংশ যারা উড়িষ্যাতে রাজত্ব করেছিল তাদের সম্পর্কে দেখব। তো একটা বড় টপিক আমরা মিডিভাল হিস্ট্রি কভার করে নেব, এবং এর পরের দিন থেকে প্রবাবলি আমরা যে ইসলামিক হিস্ট্রি তাদের চলে যাব। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথম আমরা দেখব কাশ্মীরের ইতিহাস সম্পর্কে। কাশ্মীরের ইতিহাস বলতে তোমাদের প্রথমেই যেটা মনে আসা উচিত সেটা হচ্ছে রাজতারঙ্গিনী। রাজতারঙ্গিনী যিনি রচনা করেন তার নাম হচ্ছে কলহন। ইনি একজন কাশ্মীরি ব্রাহ্মণ ছিলেন এবং তিনি এই গ্রন্থটা রচনা করেন। রাজতারঙ্গিনী শব্দটাকে ডিভাইড করলে পাবে রাজ এবং তরঙ্গ, মানে তরঙ্গিনী। তো রাজ শব্দটা মানে হচ্ছে রাজাদেরকে বোঝানো হচ্ছে, এবং তরঙ্গিনী হচ্ছে স্রোত। অর্থাৎ এই বইটাতে একাধিক রাজার সম্পর্কে লেখা রয়েছে, তাদের একটা ডিটেলস হিস্ট্রি, অনেকের ডিটেলস হিস্ট্রি লেখা রয়েছে, অনেকের শুধু নাম লেখা রয়েছে। প্রচুর ইতিহাস, প্রচুর রাজার নাম এখান থেকে আমরা পেয়ে থাকছি কাশ্মীর অঞ্চলের। তো রাজতারঙ্গিনী থেকেই আমরা যা আজকে পড়বো, যে কটা জায়গা আমাদের খুব বেশি এখান থেকে লাগবে না, কারণ খুব একটা ইম্পর্টেন্ট টপিক নয়, তাও যেহেতু বইটা আমরা পুরো কভার করছি তাই এগুলোকেও আমি ইনক্লুড করে দিচ্ছি। কিন্তু এখান থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলতে থাকবো, সেগুলো একটু তোমরা মনে রাখবে, বা যারা নোটস করছো তারা নোটস করে নেবে। তো আমরা এই কলহনের লেখা রাজতারঙ্গিনীর উপরে অ্যাকচুয়ালি সমস্ত কথা বলবো। তো আমাদের ইতিহাস শুরু হবে 7th সেঞ্চুরি থেকে। 7th সেঞ্চুরি বা সপ্তম শতাব্দী, এই সময় কাশ্মীরে একটা রাজবংশ রাজত্ব করতে আসে। দ্য কারকোটা ডাইনেস্টি রুলস এস্টাবলিশ দেয়ার রুল ইন কাশ্মীর। তো কারকোটা বলে একটা বংশ, কারকোটা ডাইনেস্টি, এরা প্রথম এই সপ্তম শতাব্দীতে
কাশ্মীরে রাজত্ব করতে আসে এবং এই বংশের থেকেই রাজতারাঙ্গিনী শুরু হচ্ছে। এখানে যে সমস্ত রাজবংশগুলোর নাম রয়েছে তার মধ্যে প্রথম যে রাজবংশের নাম আসে সেটা হচ্ছে কারকোটা ডাইনেস্টি। কারকোটা ডাইনেস্টি রাজত্ব করছে 625 থেকে 855 খ্রিস্টাব্দ অব্দি এবং এই বংশটা যিনি প্রতিষ্ঠা করেন তার নাম হচ্ছে দুর্লভ বর্ধন। দুর্লভ বর্ধন, দুর্লভ বর্ধন, ইনি এই বংশটা প্রতিষ্ঠা করেন এবং ইনি যে সময় রাজত্ব করতে আসছেন সেই এক্স্যাক্টলি সেই টাইমে ভারতের উত্তর অংশে রাজত্ব করছেন হর্ষবর্ধন, বিখ্যাত রুলার হর্ষবর্ধন, এবং ইনি পুষ্যভূতি বংশের রুলার ছিলেন। তো এখান থেকে এটা প্রশ্ন আসে, এটা ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট আমি বলবো অবশ্যই, যে এখান থেকে প্রশ্ন এরকম আসবে যে হর্ষবর্ধনের সমসাময়িক কোন কাশ্মীরি রুলার বা কোন কাশ্মীরি রাজা ছিলেন, তার নাম হচ্ছে দুর্লভ বর্ধন। ক্লিয়ার? এবং তিনি কারকোটা ডাইনেস্টির প্রতিষ্ঠাতা। কারকোটা ডাইনেস্টির রাজধানী ছিল পরিহাসপুর। এই নামটা একটু মনে রেখো, পরিহাসপুর এই কারকোটা বংশের রাজধানী ছিল। ওকে, এইখান থেকে এরা রাজত্ব করতো এবং এই বংশটা একটা হিন্দু বংশ ছিল। দ্য কারকোটা এম্পায়ার্স ওয়ার প্রাইমারিলি হিন্দু, এরা হিন্দু বংশ ছিল এবং এরা প্রচুর ভালো মন্দির, প্রচুর জিনিসপত্র এরকম তৈরি করে এবং তাদের রাজধানী ছিল হচ্ছে পরিহাসপুর। নেক্সট, কারকোটা ডাইনেস্টি সম্পর্কে একটু একটু জিনিস তোমাদের জেনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথম দুর্লভ বর্ধন, যিনি এই বংশের প্রতিষ্ঠাতা। 598 থেকে 634 খ্রিস্টাব্দ ইনি রাজত্ব করছেন। এই তারিখগুলো, সময়গুলো তোমাদের মনে রাখতে হবে না, কারণ এইগুলো পরীক্ষার প্রশ্ন আসবে না, কিন্তু একটা টাইম বোঝার সুবিধার উদ্দেশ্যে এটা আমার বলা, যে 598 থেকে 634 খ্রিস্টাব্দ এই সময় তিনি রাজত্ব করছেন এবং হিউয়েন সাং এই সময় কাশ্মীরে আসেন। এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। হিউয়েন সাং এনার সময়তেই কাশ্মীরে আসে। তো হিউয়েন সাং অ্যাকচুয়ালি এসেছিলেন ভারতে হর্ষবর্ধনের রাজত্বকালে, হর্ষবর্ধনের রাজসভায় তিনি অনেক দিন ছিলেন। সেই সাথে সাথে তিনি ভারতের বিভিন্ন রাজবংশ বা বিভিন্ন জায়গাতে তিনি ভ্রমণ করেন। তার মধ্যে একজন হচ্ছেন এই দুর্লভ বর্ধন, যিনি কাশ্মীর অঞ্চলে রাজত্ব করতেন এবং এনার সভাতে হিউয়েন সাং এসেছিলেন। নেক্সট যিনি রুলার তার নাম হচ্ছে ললিতাদিত্য। ললিতাদিত্য, এনার আর এক নাম হচ্ছে মুক্তপিদা। মুক্তপিদা 697 থেকে 733 খ্রিস্টাব্দ অব্দি ইনি রাজত্ব করছেন। ইনি এই বংশের সর্বশ্রেষ্ঠ রুলার, মোস্ট ইলাস্ট্রিয়াস কিং অফ কারকোটা ডাইনেস্টি। এই বংশের শ্রেষ্ঠ রুলার হচ্ছেন ইনি এবং এনার সম্পর্কে রাজতারাঙ্গিনীতে অনেক কথা লেখা রয়েছে, যেগুলো হয়তো কিছুটা হলেও বাড়িয়ে লেখা, কিন্তু একটা জিনিস ঠিক যে ইনি শক্তিশালী রুলার ছিলেন। কোনো একজন রুলার যদি শক্তিশালী না হবেন তার সম্পর্কে বাড়িয়েও লেখা সম্ভব নয়। তো যেমন এখানে বলা হচ্ছে, হি ওয়াজ এবল টু এক্সটেন্ড দ্য পাওয়ার অফ কাশ্মীর বিয়ন্ড দ্য নর্মাল মাউন্টেন লিমিটস। অর্থাৎ কাশ্মীর অঞ্চলটা অ্যাকচুয়ালি একটা পাহাড়ি অঞ্চল, পাহাড়, বিভিন্ন দিকে পাহাড় রয়েছে, পাহাড়ের মাঝখানে একটা ভ্যালি, উপত্যকা। তো সেই অঞ্চলে অ্যাকচুয়ালি এই বংশটা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এই ললিতাদিত্যের সময় তারা পাহাড়ি অঞ্চল ছেড়ে বাইরের দিকে আসে এবং বিভিন্ন জায়গাতে তাদের সাম্রাজ্য বিস্তার করে। এই সময় আর রাজবংশটা শুধুমাত্র পাহাড়ি কাশ্মীর অঞ্চলে সীমাবদ্ধ ছিল না। রাজতারাঙ্গিনী বলছে যে ইনি তুর্কদের হারিয়ে দিয়েছিলেন, তিবেতিয়ানদের হারিয়ে দিয়েছিলেন। তুর্ক বলতে তুর্কির যারা বাসিন্দা, তুর্কির যারা রুলার তাদের হারিয়ে দিয়েছিলেন। তিবেতিয়ান অর্থাৎ তিব্বতের রুলারদের হারিয়ে দিয়েছিলেন। ভুটিয়াস অর্থাৎ ভুটানের রুলারদের হারিয়ে দিয়েছিলেন। কম্বোজ, কম্বোজ অংশের রুলার, কম্বোজ বলতে কাম্বোডিয়া এই অঞ্চলটাকে বোঝানো হয়, কম্বোজ, কম্বোডিয়া। তো সেই অঞ্চলটাকেও বা সেইখানকার রুলারদেরও তিনি পরাজিত করেছিলেন। এইবার প্রশ্ন হচ্ছে, একজন কাশ্মীরি রুলার, তিনি একদম ভারতের উত্তর অংশে একদম টপ অংশে রাজত্ব করছেন, সেইখান থেকে কম্বোডিয়া, তিব্বত, ভুটান মানা যেতে পারে, তুর্কদের কথাও একটু মানা যেতে পারে, কিন্তু কম্বোডিয়া অবধি যাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল। তো মনে করা হচ্ছে যে এই জিনিসগুলো একটু বাড়িয়ে তার সম্পর্কে লেখা, কিন্তু তিনি একজন শক্তিশালী রুলার ছিলেন, এটুকু প্রমাণিত। এবং আরো একটা জিনিস যেটা করছে তার শক্তির
আমাদের সামনে রাখছে, সেটা হচ্ছে তিনি যশোবর্মনকে হারিয়ে দিয়েছিলেন। কনৌজের রুলার যশোবর্মন, এনার নাম তোমরা শুনেছ প্রাচীন ভারতের ইতিহাসে যখন গুপ্ত বংশের পতন হয় তখন এই মালবের যশোবর্মন প্রথমবার স্বাধীনতা ঘোষণা করেন, এবং তারা গুপ্তদের থেকে প্রথম ডাইনেস্টি যারা আলাদা হয়ে যায়। তো যশোবর্মন একজন খুব শক্তিশালী রুলার ছিলেন, তাকে ইনি হারিয়ে দিয়েছিলেন। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমাদের মনে রাখতে হবে, যশোবর্মনকে তিনি হারিয়ে দিয়েছিলেন। এবং তিনি একটা মন্দির তৈরি করেছিলেন, যে মন্দিরটার নাম হচ্ছে মার্তান্ড টেম্পল, মার্তান্ড মন্দির। এটা একটা সূর্য মন্দির ছিল, যেমন করে আমাদের উড়িষ্যাতে একটা সূর্য মন্দির রয়েছে, কোণার্কের সূর্য মন্দির, সেরকমই একটা সূর্য মন্দির হচ্ছে মার্তান্ড সূর্য মন্দির, যেটা অনন্তনাগে অবস্থিত। অনন্তনাগ এই অঞ্চলটা খুব ফেমাস একটা জায়গা, খুব একটা ভালো টুরিস্ট স্পট, এখানে বিভিন্ন মানুষ ঘুরতে যায়। তো সেইখানে আজকে এই মন্দিরের যে ধ্বংসাবশেষ সেটা রয়েছে, এটা হচ্ছে সেই মার্তান্ড মন্দির। ক্লিয়ার? আর আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাও তোমাদের মনে রাখতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই মন্দিরটা হচ্ছে ভারতের প্রথম সূর্য মন্দির, ভারতের প্রথম সূর্য মন্দির। এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। নেক্সট এই বংশের রুলার হচ্ছেন বজ্রদীপ্ত। বজ্রদীপ্ত রাজত্ব করছেন 734 থেকে 741 খ্রিস্টাব্দের মধ্যে। এনার সময় একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, সেটা হচ্ছে আরবরা প্রথমবার কাশ্মীর আক্রমণ করে। বজ্রদীপ্তের সময় আরবরা প্রথমবার কাশ্মীর আক্রমণ করে, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের মনে রাখতে হবে। এবং শেষ যে রুলারের সম্পর্কে বেশি কিছু জানতে হবে না, তার নামটা মনে রাখো, তার নাম হচ্ছে জয়পিডা। ইনি এই বংশের শেষ রুলার। ঠিক আছে? তা এরপরে যে কারকোটা ডাইনেস্টিক বা কারকোটা বংশ, কারকোটা বংশ এরা দুর্বল হয়ে পড়ে, এবং সেই জায়গাতে নতুন একটা ডাইনেস্টি উঠে আসে, তারা হচ্ছে উৎপল ডাইনেস্টি। এর পরবর্তী যে ডাইনেস্টি সেটা হচ্ছে উৎপল ডাইনেস্টি। নেক্সট, উৎপল ডাইনেস্টি, এরা রাজত্ব করছে 8ম শতাব্দী থেকে 10ম শতাব্দীর মধ্যে। From the 8th to 10th century CE, the Kashmir region was ruled by the Hindu Utpal dynasty. তো এরাও একটা হিন্দু বংশ ছিল, এবং এরা কাশ্মীর অংশে 8ম থেকে 10ম শতাব্দীর মধ্যে রাজত্ব করছে। The kingdom was established by অবন্তী বর্মন। এই বংশের প্রতিষ্ঠাতা, এই উৎপল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন অবন্তী বর্মন। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অবন্তী বর্মন। ক্লিয়ার? অবন্তী বর্মন এই বংশটা প্রতিষ্ঠা করেন। 855 খ্রিস্টাব্দে তিনি কারকোটা ডাইনেস্টির পতন ঘটান এবং তিনি এই বংশটাকে প্রতিষ্ঠা করেন। তো ফার্স্ট পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট, তিনি এই বংশের প্রতিষ্ঠাতা অবন্তী বর্মন 855 থেকে 883 খ্রিস্টাব্দ তিনি রাজত্ব করছেন। এনার সময় দুটো শহর তৈরি হয়, সিটিজ অফ অবন্তিপুর এবং সূর্যপুর। অবন্তিপুর এবং সূর্যপুর নামে দুটো শহর এই সময় প্রতিষ্ঠা হয়। নাম এবং রুলারের নামেই এই শহরটার নাম দেখো, তাহলে এটা সোজা হয়ে যাচ্ছে ব্যাপারটা। অবন্তিপুর শহর তিনি তৈরি করেন এবং একটা মন্দিরও তৈরি করেন, সেটার নাম হচ্ছে অবন্তীশ্বর, সেটাও তার নামেই তৈরি মন্দির। তো অবন্তীশ্বর মন্দির এটা তিনি তৈরি করেন, এবং আরেকটা মন্দির যেটা হচ্ছে অবন্তী স্বামী মন্দির। এইগুলো মনে রাখা সোজা, কারণ যেহেতু রুলারের নামেই একটাই জিনিস তোমাদের সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সূর্যপুর। সূর্যপুর বলে তিনি একটা শহর প্রতিষ্ঠা করেন। নেক্সট, শঙ্কর বর্মন 883 থেকে 902 খ্রিস্টাব্দ অব্দি ইনি রাজত্ব করেন। ইনি খুব একটা ইম্পর্টেন্ট রুলার নয়, তার সম্পর্কে অতটা জিনিস তোমাদের জানতে হবে না। থার্ড যে বংশ সেটার নাম হচ্ছে জাসাকারা বংশ। জাসাকারা বংশের একজনের সম্পর্কে খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে, তার নাম হচ্ছে কুইন দিদ্দা। এই সময়ের ইতিহাসে একজন মহিলা রাজত্ব করছেন, ডাইরেক্ট সিংহাসনে বসে রাজত্ব করছেন, এরকম উদাহরণ খুবই কম, সেটা এনসিয়েন্ট হিস্ট্রি হোক বা মিডিভাল হিস্ট্রি হোক, খুবই কম আমরা উদাহরণ পাবো। খুব মাঝে মাঝে, যেমন একজনের নাম পাই আমরা গুপ্ত বংশের গুপ্ত রুলার দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্ত কিছুদিন রাজত্ব করেছিলেন, যদিও তিনি ডাইরেক্ট রুলার ছিলেন না, শাসক হিসাবে কাজ করেননি, তিনি তার যারা নাবালক পুত্র ছিল তাদের হয়ে কাজ করেছেন। মিডিভাল হিস্ট্রিতে একজনের নাম পাবে, তিনি হচ্ছেন রাজিয়া সুলতানা, কিন্তু তিনিও প্রপার খুব বেশি দিন রাজত্ব করেননি, কিন্তু তাও রাজিয়া সুলতানা একজন, এদের দুজনের নাম আমরা করতে পারি। এরকম খুব কম রুলারের নাম এই সময় ইতিহাসে পাওয়া যায়, একজন মহিলা রুলার। তো সেরকম কুইন দিদ্দার নাম সেই কারণেই ইম্পর্টেন্ট,
958 থেকে 1003 খ্রিস্টাব্দ এই সময়টা তিনি রাজত্ব করেন। যদিও রাজতারঙ্গিনীতে এনার সম্পর্কে খুব ভালো কথা কিন্তু লেখা নেই। বিভিন্ন জিনিস লেখা রয়েছে, যেমন বলা হচ্ছে যে ইনি ক্ষমতার লোভে তার পুত্রদের হত্যা করে দিয়েছিলেন যাতে তার পুত্ররা সিংহাসন দখল না করতে পারে। তারপর বলা হচ্ছে যে তিনি তার সঙ্গে অ্যাফেয়ার ছিল বিভিন্ন সময় বিভিন্ন লোক, বিভিন্ন যারা ছিল প্রধান প্রধান ব্যক্তি তাদের, এরকম সমস্ত জিনিস লেখা হচ্ছে। অ্যাকচুয়ালি সেটা কতটা সত্যি সেটা বলা খুবই কঠিন, কারণ আমরা এই যে ইতিহাসগুলো পাচ্ছি প্রত্যেকটা জিনিসই শুধু পাওয়া যাচ্ছে রাজতারঙ্গিনী থেকে। কিন্তু যাই হোক, অতটা ডিটেলসে গিয়ে আমাদের লাভ নেই। আমাদের এইটুকু জানতে হবে যে কুইন দিদ্দা বলে বা রানী দিদ্দা বলে একজন রানী এই সময় রাজত্ব করেছিলেন। ওকে, ইনি একজন রুলার ছিলেন এই সময়কার এখানকার, যার নাম হচ্ছে ক্ষেমাগুপ্ত। এই ক্ষেমাগুপ্তর ওয়াইফ ছিলেন, পত্নী ছিলেন। ইনিও এই বংশেরই রুলার ছিলেন, এই ইয়াস্কারা বংশের। তো তার পত্নী ছিলেন, এবং সিংহ রাজা বলে একজন রুলার, যার সম্পর্কে পরে আমরা আলোচনা করব, যখন তার সময় আসবে তখন আমরা এর সম্পর্কে দেখব সিংহ রাজা। তো সিংহ রাজার কন্যা ছিলেন। ক্লিয়ার? যেটা বলছিলাম যে দিদ্দা তার পুত্র এবং পুত্রদেরকে হত্যা করে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি এটা বলা হচ্ছে রাজতারাঙ্গিনীতে যে ক্ষমতা তার হাতে ধরে রাখার জন্য তিনি দুটো শহর তৈরি করেন এবং একটা মন্দির তৈরি করেন। একটা শহরের নাম দিদ্দাপুর, তার নামেই এটা তৈরি হয়। আর একটা শহরের নাম হচ্ছে কঙ্কনপুর। কঙ্কনপুর, ঠিক আছে, এইটা মনে রাখতে হবে, কঙ্কনপুর। আর তিনি যে মন্দিরটা তৈরি করেন সেটা হচ্ছে দিদ্দাস্বামী টেম্পল বা দিদ্দাস্বামী মন্দির। তো মন্দির এবং একটা শহরের নাম তার নামেই রয়েছে, ওটা অসুবিধা হবে না, কিন্তু কঙ্কনপুর শহর এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো ভারতের উত্তর পশ্চিম অংশে। এইখানে হিন্দু শাহী বলে একটা বংশ প্রতিষ্ঠা হয়েছিল, এবং যাদের এই বংশের দুজন বিখ্যাত রুলার, একজনের নাম জয়পাল আর একজনের নাম আনন্দপাল। এদের জন্যই এই বংশটা বিখ্যাত। এরা দুজন মোহাম্মদ গাজনবীর সঙ্গে মানে লড়াই করেছিলেন, সেই জন্য এরা বিখ্যাত। তো এদের সম্পর্কে একটু তথ্য জানতে হবে। হিন্দু শাহী বংশ বা ভারতের উত্তর পশ্চিম অংশের যদি তোমাদের ইতিহাস জানতে হয়, তাহলে একটা জিনিস তোমরা জানো যে কুষাণ সাম্রাজ্য এই অংশে প্রতিষ্ঠিত ছিল। কুষাণ সাম্রাজ্য ভারতের উত্তর পশ্চিম অংশ এবং উত্তর ভারতের একটা বড় অংশ নিয়ে বেশ বড় একটা টাইম ধরে রাজত্ব করেছিল। কিন্তু ধীরে ধীরে এই কুষাণ বংশেরও পতন হয়ে যায়। কনিষ্কের পর থেকে এই বংশটা দুর্বল হতে থাকে এবং আস্তে আস্তে এটা পতন হয়ে যায়। এবং এই কুষাণ বংশ যখন দুর্বল মানে ধ্বংস হয়ে যায়, তখন কাবুল অঞ্চলটাকে নিয়ে এবং গান্ধার অঞ্চল, এই দুটো চলে যায় নতুন একটা রাজবংশের হাতে। তারা ছিল জাতিতে তুর্কিস, তুর্ক জাতি ছিল, এবং সেই বংশের নাম হচ্ছে শাহিয়া ডাইনেস্টি। তো আফটার দ্য ডিক্লাইন অফ দ্য কুষাণ এম্পায়ার ইন 3rd সেঞ্চুরি, তৃতীয় শতাব্দীতে কুষাণ সাম্রাজ্যের পতনের পর টু দ্য আর্লি 9th সেঞ্চুরি, অর্থাৎ নবম শতাব্দী অবধি, তৃতীয় শতাব্দী থেকে নবম শতাব্দী অবধি, দ্য তুর্কিশ শাহিয়া ডাইনেস্টি রুলড ওভার দ্য কাবুল ভ্যালি অ্যান্ড গান্ধার। তো একটা তুর্কিশ বংশ যার নাম হচ্ছে শাহিয়া বংশ, শাহিয়া ডাইনেস্টি, এরা কাবুল এবং গান্ধার অঞ্চলে রাজত্ব করত। কাবুল ভ্যালি বলতে কাবুল ভ্যালি আজকে পড়ে যাচ্ছে আফগানিস্তানের মধ্যে, এবং গান্ধার অংশটা বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়ে যাচ্ছে। সরি। তো এই অংশটাতে শাহিয়া বলে একটা বংশ রাজত্ব করত। এবার শাহিয়া বংশ কে সরিয়ে দিয়ে পরবর্তীকালে দুটো বংশ আসে। অ্যাকচুয়ালি এই শাহিয়া বংশই পরবর্তীকালে দুটো ভাগে ভাগ হয়ে যায়, বা শাহিয়া বংশের মধ্যে থেকেই দুটো শাখা বেরিয়ে আসে। একটা শাখার নাম বুদ্ধিস্ট শাহী ডাইনেস্টি, আর একটা হচ্ছে হিন্দু শাহী। ক্লিয়ার? শাহিয়া ডাইনেস্টি, তার থেকেই দুটো শাখা বেরিয়ে আসছে, একটা হচ্ছে বুদ্ধিস্ট শাহী আর একটা হচ্ছে হিন্দু শাহী। এবং নাম থেকে বুঝতে পারছো যে এই তুর্কিশ ডাইনেস্টিটা ধীরে ধীরে ইন্ডিয়ানাইজ হয়ে যাচ্ছে, ভারতীয় হয়ে যাচ্ছে, তারা ভারতীয় ধর্ম গ্রহণ করছে। বৌদ্ধ ধর্ম ভারত থেকে উৎপত্তি হয়েছে, ভারতেই বিশেষভাবে প্রচারিত হয়েছে, তারপরে ভারত থেকে চলে গেছে আলাদা ব্যাপার, কিন্তু মানে এখন অতটা বৌদ্ধিস্টদের প্রভাব ভারতের নেই। কিন্তু বৌদ্ধ ধর্ম অ্যাকচুয়ালি একটা ইন্ডিয়ান ধর্ম,
এবং শাহী বংশ অর্থাৎ হিন্দু রুলার মানে ধর্ম মেনলি ভারতেই বেশি করে হয়েছিল। তো এরা ধীরে ধীরে হিন্দু মানে সরি ইন্ডিয়ান হতে শুরু করেছিল। ওকে, তো বুদ্ধিস্ট শাহী বংশ নিয়ে আমাদের অত মাথা ঘামাতে হবে না, কিন্তু হিন্দু শাহী বংশ সম্পর্কে তোমাদের জানতে হবে। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 9th সেঞ্চুরি, নবম শতাব্দীর একদম শেষ অংশে, কাল্লার বলে একজন ব্যক্তি, কাল্লার হচ্ছে একজন ব্রাহ্মণ মিনিস্টার ছিলেন। কাল্লার এ ব্রাহ্মণ মিনিস্টার অফ কিং লেগুটুরমান overthrew the Shahya king and laid the foundation of Hindu Shahi dynasty। অর্থাৎ এই ব্রাহ্মণ মিনিস্টার কাল্লার, ইনি এই হিন্দু শাহী বংশটা প্রতিষ্ঠা করেন। কাল্লার হচ্ছে এই যে শাহিয়া বংশ তাদের আন্ডারে মন্ত্রিত্বের কাজ করত, এবং সেই সময় যিনি এই বংশের রুলার ছিলেন, শাহিয়া বংশের যিনি রুলার ছিলেন, তার নাম হচ্ছে লেগুটুরমান। তার বিরুদ্ধে যুদ্ধ করে বা তার থেকেই এই কাল্লার স্বাধীন হয়ে যায় এবং তিনি এই হিন্দু শাহী বংশের প্রতিষ্ঠা করে। অ্যাকচুয়ালি এই বংশটা এই কাল্লার শাহিয়া ডাইনেস্টির মধ্যে থেকেই আসছে, তাহলে তাদেরই একজন মন্ত্রী তৈরি করছে। ক্লিয়ার? তো কোথায় এরা রাজত্ব করতো? প্রথম কথা হচ্ছে এটা ইম্পর্টেন্ট যে আমরা কোন জায়গাটা সম্পর্কে কথা বলছি। দেখো এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা বিশাল বড় ম্যাপ, সেই সময় পুরো প্রায় এশিয়াকে কভার করছে, মানে এশিয়ার মেন আমাদের যে অংশটা পুরোটা করছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আব্বাসিদ খলিফেট, অর্থাৎ আব্বাসি খলিফার সম্পর্কে আমরা জানবো, আব্বাসি খলিফা সম্পর্কেও জানবো, এর পরের দিকেই আসবে তারা। তো সেই সময়ে এই মধ্য এশিয়া অংশে রাজত্ব করছে আব্বাসি খলিফাট বা আব্বাসি খলিফা। অন্যদিকে এই অংশটাতে রাজত্ব করছে হিন্দু শাহী বংশ। ভালো করে দেখো, আমি এখানটায় মার্ক করে দিচ্ছি পুরোই রেড দিয়ে। এই অংশটাতে রাজত্ব করছে হিন্দু শাহী বংশ, অর্থাৎ ভারতের উত্তর পশ্চিম অংশ। দেখো এই অংশটাতে রাজত্ব করছে। উত্তর ভারতে সেই সময় রাজত্ব করছে পাল এম্পায়ার, পাল সাম্রাজ্য, এবং অন্যান্য যারা রুলার, এদিকে রাষ্ট্রকূট বংশ রাজত্ব করছে, প্রতিহাররা রাজত্ব করছে। পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি দ্বন্দ্ব হতো, এরা তিনজনের বিরুদ্ধে বারংবার লড়াই করতো। ওকে, তো এইরকম একটা অবস্থা ভারতের। সেই সময়তেই এই হিন্দু শাহী বংশের উত্থান হচ্ছে, মেনলি পাকিস্তান, আফগানিস্তান, ভারতের কিছুটা অংশ নিয়ে এই বংশটা রাজত্ব করতে শুরু করছে। চলো এবার আমরা এই বংশটা সম্পর্কে একটু জানবো। কাল্লার, যিনি এই বংশের প্রতিষ্ঠাতা, এবং এনার নামও রাস্তারঙ্গিনীতে রয়েছে। রাস্তারঙ্গিনীতে কাল্লারের একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে লাল্লিয়া শাহী। কাল্লার ইজ রেফার্ড টু লাল্লিয়া শাহী। তো এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কাল্লার প্রথম কথা তো ইনি এই বংশের প্রতিষ্ঠাতা। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, রাস্তারঙ্গিনীতে তার নাম রয়েছে লাল্লিয়া শাহী। And was the Brahman minister of the Shahi dynasty. He was forced to move, এটা সরি শাহিয়া ডাইনেস্টি হবে, এটা শাহিয়া ডাইনেস্টি। He was forced to move his capital from Kabul to উদাভন্দ। তো ইনি এই বংশটা প্রতিষ্ঠা করেন, এবং প্রতিষ্ঠা করার পরেই তিনি তার রাজধানী স্থানান্তরিত করেন কাবুল থেকে উদাভন্দ বলে একটা জায়গায়, উদাভন্দ, যেটা বর্তমানে উন্দ বলে একটা গ্রাম রয়েছে রাওয়ালপিন্ডি পাকিস্তানে, সেইটাকে মনে করা হচ্ছে। সেই জায়গাটা আগে উদাভন্দ নামে পরিচিত ছিল, এবং এইখানে তিনি তার রাজধানী স্থানান্তরিত করেন। রাজধানী স্থানান্তরিত করার পিছনে তার কারণ হচ্ছে আরব আক্রমণ। অর্থাৎ আরবের একটু আগেই যেটা দেখলাম আমরা ম্যাপে, এইখানে দেখতে পাচ্ছ আব্বাসিড খলিফেট, এরা কতটা বড় অংশ নিয়ে রাজত্ব করছে একটু দেখো। বিশাল বড় একটা রাজত্ব, বিশাল বড় একটা সাম্রাজ্য এরা তৈরি করেছিল, এই আব্বাসিড খলিফেট। এবং এরা একটা শক্তিশালী, নো ডাউট একটা শক্তিশালী রাজবংশ বা একটা শক্তিশালী বংশ ছিল, যারা বারংবার এই জায়গাটাতে আক্রমণ করতো, এইদিকে তারা আক্রমণ করতো, এবং সেই আক্রমণের জন্যই এনাকে রাজধানী স্থানান্তরিত করতে হয়। তিনি রাজধানী স্থানান্তরিত করে নিয়ে যান উদাভন্দতে। এই সময় আরব আক্রমণ হচ্ছে ভারতে। আরবদের তখন যিনি আক্রমণ করেছিলেন তার নাম হচ্ছে সারারিদ ইউকি ইবন। ইনি আক্রমণ করেছিলেন, এবং এনার আক্রমণে এই কাল্লার হেরে গেছিলেন, এবং সেই জন্য তিনি তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। এরপরে অনেকজন রুলার রাজত্ব করেন, যাদের সম্পর্কে আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে না। আমাদের যার সম্পর্কে জানতে হবে তার নাম হচ্ছে জয়পাল। এই বংশের প্রথম ইম্পর্টেন্ট রুলার জয়পাল।
এবং টাইমটা এটা ইম্পর্টেন্ট, দেখো 964 থেকে 1001, ঠিক 1000 খ্রিস্টাব্দ থেকে মোহাম্মদ গজনবী ভারতে আক্রমণ করা শুরু করেন এবং 1001 খ্রিস্টাব্দেই তিনি জয়পালের বিরুদ্ধে লড়াই করেন। তো এই কারণে ইনি ইম্পর্টেন্ট। তো হি সেলিব্রেটেড অ্যাজ দ্য হিরো ফর দ্য স্ট্রাগলস ইন ডিফেন্ডিং হিজ কিংডম ফ্রম দ্য তুর্কিজ রুলার অফ গজনি। তো প্রথমে মোহাম্মদ গজনবীর আগেও গজনি যে স্টেট, এতদিনে গজনি স্টেট, গজনি যে রাজ্য সেটা প্রতিষ্ঠা হয়ে গেছে এবং গজনির যিনি এই সময়ের রুলার ছিলেন, মানে এর আগে জয়পালের আগে, সরি জয়পাল বলছি, মোহাম্মদ গজনবীর আগে, তার নাম হচ্ছে সবুক্তগিন। সবুক্তগিন এর সঙ্গে জয়পালের একটা যুদ্ধ হয়, ঠিক আছে। আর এই সবুক্তগিনের সঙ্গে যে যুদ্ধটা হয় সেই যুদ্ধে জয়পাল পরাজিত হলেও তার সঙ্গে একটা সম্মানজনক চুক্তি হয়, যার ফলে জয়পালের যে সাম্রাজ্য সেটা শক্তিশালী হয়, যেহেতু সবুক্তগিনের সঙ্গে তার চুক্তি হয়েছে, প্লাস তাদের যে সাম্রাজ্য সেটা রক্ষাও পেয়ে যায়। কিন্তু পরবর্তীকালে যখন সবুক্তগিনের পুত্র মোহাম্মদ গজনবী আক্রমণ করে, তখন জয়পালকে খুব বাজেভাবে পরাজিত করে এবং তাকে অপমানিত করে তাকে বন্দি বানানো হয়, যার ফলে জয়পাল আত্মহত্যা করে ফেলেছিলেন। তো সেই জায়গাটাই আমরা আসছি। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, কিং জয়পাল ওয়াজ চ্যালেঞ্জড বাই দ্য আর্মি অফ সুলতান সবুক্তগিন। দেখো এখানেই লেখা রয়েছে সবুক্তগিন এনার দ্বারা এই সময় আক্রমণ হয়েছিল এবং জয়পাল সেই আক্রমণের মুখে পড়ে গেছিলেন এবং এখানে একটা যুদ্ধ হয়, যে যুদ্ধের নাম ব্যাটেল অফ পেশোয়ার। এই যুদ্ধটা ইম্পর্টেন্ট। 1000 খ্রিস্টাব্দে এই যুদ্ধটা হয়, ব্যাটেল অফ পেশোয়ার। পেশোয়ারের যুদ্ধ, এটা হচ্ছে সবুক্তগিন এবং জয়পালের মধ্যে। তো এই আক্রমণটা কোনো রকমের ইনি হেরে গেলেও খুব একটা ভালো সম্মানজনক চুক্তি হয়। কিন্তু এর পরবর্তী যে আক্রমণ হয় মোহাম্মদ গজনবীর হাতে দ্বারা, সেই আক্রমণে ইনি পরাজিত হয়ে যান। এবং বাকি কি হয়েছিল জয়পালের সঙ্গে যে যুদ্ধটা, সেটা আমরা মোহাম্মদ গজনবীতে দেখব। মোহাম্মদ গজনবীর সময় সেখানে তিনি পরাজিত হয়েছিলেন, তাকে বন্দী বানানো হয়েছিল, এই সমস্ত পরে তিনি আত্মহত্যা করে ফেলেছিলেন। কারণ তার মনে হয়েছিল যে তার পিতার সঙ্গে যার ভালো একটা সন্ধি হয়েছিল, তার সঙ্গে একটা সম্মানজনক ব্যাপার ছিল, কিন্তু তার পুত্র এসে তাকে এরকম বাজেভাবে অপমানিত করছে এবং সেই কারণে তিনি দুঃখে আত্মহত্যা করেন। তো তারপরে যিনি রুলার হন তার নাম হচ্ছে আনন্দপাল। আনন্দপাল হচ্ছে জয়পালের পুত্র, দ্য সন অফ জয়পাল, হু ওয়াজ অ্যান এবেল ওয়ারিয়ার অ্যান্ড জেনারেল। ইনি একজন শক্তিশালী রুলার ছিলেন। 1001 থেকে 1010 খ্রিস্টাব্দ অব্দি তিনি রাজত্ব করেন। যদিও তিনি মোহাম্মদ গজনবীর হাতে পরাজিত হয়েছিলেন, কিন্তু তাও তিনি একজন শক্তিশালী রুলার ছিলেন, কারণ নো ডাউট মোহাম্মদ গজনবী একজন খুব ভালো জেনারেল ছিলেন, খুবই ভালো তার লড়াইয়ের টেকনিক ছিল। তার কাছে হেরে যাওয়া, অবশ্যই এটা মানতে হবে যে আনন্দপালের থেকেও মোহাম্মদ গজনবী শক্তিশালী ছিলেন, কিন্তু আনন্দপালও যথেষ্ট শক্তিশালী একজন রুলার ছিলেন। কিন্তু ইতিহাসে আমরা এইটা পড়ি যে মোহাম্মদ গজনবী আনন্দপালকে পরাজিত করে দিয়েছিলেন, এটা ঠিক সত্যি ঘটনা। কিন্তু এইটা অনেক জায়গাতেই আমরা মিস করে যাই যে আনন্দপালের সঙ্গে মোহাম্মদ গজনবীর একটা যুদ্ধ হয়নি, তার আগেও কয়েকটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধগুলোকে সাকসেসফুলি প্রতিহত করেছিলেন আনন্দপাল। ফাইনালি যে যুদ্ধটা হয় সেই যুদ্ধে হেরে যাওয়ার পরে আনন্দপাল, মানে সেই যুদ্ধে আনন্দপাল হেরে যান। যেমন ব্যাটেল অফ ছাঁচ। ব্যাটেল অফ ছাঁচ এটা হয়েছিল মোহাম্মদ গজনবী এবং আনন্দপালের সঙ্গে, মানে আনন্দপালের সঙ্গে মোহাম্মদ গজনবীর, এবং এই যুদ্ধে 30,000 গুর্খা সৈনিক পার্টিসিপেট করেছিলেন, আনন্দপালের হয়ে লড়াই করেছিলেন। এবং গুর্খারা খুব শক্তিশালী একটা জাতি, বর্তমানেও তারা ভারতের সেনাবাহিনীতেও কাজ করে। এই গুর্খাদের সাহায্যে আনন্দপাল এবং আনন্দপালের নিজের সেনাবাহিনী, এই দুই মিলে মোহাম্মদ গজনবীকে পরাজিত করে দেয়। মানে পরাজিত বলতে প্রতিহত করে, এখানে ডাইরেক্ট পরাজিত বলা ভুল হবে, কারণ মোহাম্মদ গজনবী কোনোদিন পরাজিত হননি, অ্যাকচুয়ালি আক্রমণটা প্রতিহত করা হয়। ওকে, এটা একটা ব্যাপার। কিন্তু পরবর্তীকালে যে যুদ্ধগুলো হয়, 1010 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়, ফাইনাল যে যুদ্ধ, সেই যুদ্ধে আনন্দপাল পরাজিত এবং নিহত হন। 1010 খ্রিস্টাব্দের যুদ্ধে আনন্দপাল পরাজিত হন, কিন্তু তার আগে যে যুদ্ধটা আমরা দেখলাম ব্যাটেল অফ ছাঁচ, সেই যুদ্ধটা সাকসেসফুলি তিনি প্রতিহত করেছিলেন। এবং এই কারণে অনেক ঐতিহাসিক তাকে রাজা পুরুর সঙ্গে তুলনা করছেন। রাজা পুরুর কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে তার সঙ্গে আলেকজান্ডারের ব্যাটেল অফ হিডাসপিস
বা হিডাসপিসের যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে পুরু হেরে গেলেও তার বীরত্ব থেকে আলেকজান্ডার মুগ্ধ হয়েছিলেন। তো আনন্দ পালও সেরকম একজন বৈদেশিক আক্রমণকারীকে প্রতিহত করেছিলেন, সেই কারণে অনেকে তাকে পুরুর সঙ্গে তুলনা করেন। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা তোমরা মনে রাখো। তো পুরুর সঙ্গে এনাকে তুলনা করা হয়। এরপরের যিনি রুলার তার নাম হচ্ছে ত্রিলোচন পাল। 1010 থেকে 1022 খ্রিস্টাব্দ অব্দি ইনি রাজত্ব করেন। এবং আলবেরুনির রচনাতে এনার নাম পাওয়া যায়। অ্যাকর্ডিং টু আলবেরুনি, ত্রিলোচন পাল ওয়াজ অনারেবল ইন হিজ লয়্যালটি টু হিজ ফাদার্স পিস ট্রিটি টু দ্য গাজনাবাদস। হাউএভার হি ইভেন্চুয়ালি রিবেল্ট এগেন্স্ট সুলতান মাহমুদ। তো প্রথমে গাজনাবির সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীকালে ত্রিলোচন পাল মোহাম্মদ গজনবির বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন এবং ফাইনালি মোহাম্মদ গজনবি এখানে 1022 খ্রিস্টাব্দে আক্রমণ করেন এবং এনাকে হত্যা করা হয় এবং তাকে হারিয়ে দেওয়া হয় এবং হত্যা করা হয়, এবং ফাইনালি এই পুরো সাম্রাজ্যটা আস্তে আস্তে চলে যাবে এর দিকে, মোহাম্মদ গজনবির সাম্রাজ্যের মধ্যে। এরপরের যে রুলার তার নাম হচ্ছে ভীমপাল। এই সময় থেকে, এর আগে থেকেই, এই ত্রিলোচন পালের পর থেকেই এই বংশটা দুর্বল হয়ে যায় এবং ভীমপাল, যদিও ভীমপাল একজন সাহসী রুলার ছিলেন, এরম নয় যে ভীমপাল খুব দুর্বল একজন রুলার ছিলেন, সাহসী রুলার ছিলেন। কারণ উদ্বি বলছে, উদ্বি একজন বিখ্যাত রাইটার উদ্বি, যিনি বলছেন যে ইনি হচ্ছেন ফিয়ারলেস, ভয়হীন। ভীমপাল হচ্ছেন ভয়হীন একজন রুলার। কেন? তার কারণ এই সময় একটা যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ নন্দনা। এই যুদ্ধটা ইম্পর্টেন্ট, ব্যাটেল অফ নন্দনা। এই যুদ্ধটা হয় ভীমপালের সঙ্গে মোহাম্মদ গজনবির একজন সেনাপতি, যার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইব্রাহিম। মোহাম্মদ বিন ইব্রাহিমের সঙ্গে ভীমপালের এই লড়াইটাতে ভীমপাল খুবই সিরিয়াসলি উন্ডেড হন, খুবই হন, মানে আহত হন। তা সত্ত্বেও তিনি লড়াই করে গেছেন, ময়দান ছেড়ে যাননি। ঠিক আছে, যদিও সেই যুদ্ধেই তিনি মারা যান, প্রচন্ড আহত হয়ে তিনি মারা যান এবং এই বংশটাও সেখানে পতন হয়ে যায়, কিন্তু তাও তার যে শক্তি, তার তার যে সাহস, এটা উদ্বি প্রশংসা করে গেছেন, তাকে ফিয়ারলেস বলেছেন। এবং ফাইনালি এই পুরো রাজবংশ, এই পুরো জায়গাটা মোহাম্মদ গজনবির সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এইভাবে হিন্দু শাহী বংশের পতন হয়। নেক্সট হচ্ছে সেন বংশ, বাংলার সেন বংশ। সেন বংশ, তোমরা জানো যে পাল বংশ, আমি একটা ম্যাপ দেখাচ্ছি, এখানে অ্যাড করেছি। হ্যাঁ, এটা হচ্ছে 1201 খ্রিস্টাব্দের ম্যাপ, একটু পরের দিককার ম্যাপ। তো এই সময় ভারতের অবস্থা, এই সময় মোহাম্মদ ঘুরি ভারতের বেশ বড় একটা অংশ রাজত্ব করছেন, অনেকটা জায়গা তিনি দখল করে নিয়েছেন। উত্তর ভারতে একাধিক রাজপুত বংশ রাজত্ব করছে, যেমন এখানে রয়েছে সোলাঙ্কি রাজপুত, এদের সম্পর্কে আমরা আগে দেখে এসেছি আগের ভিডিওতে। সোলাঙ্কি রাজপুত, পরমার রাজবংশ, চান্ডেল বংশ, কলচুরি বংশ, কয়েকটা রাজপুত বংশ এখানে রাজত্ব করছে। ঠিক একই টাইমে বাংলায় রাজত্ব করছে সেন বংশ। এর আগে এই জায়গাতে রাজত্ব করতো পাল বংশ, পাল বংশের পতনের পর এইখানে রাজত্ব করতে আসছে সেন বংশ। ওকে, আর দক্ষিণের দিকে যদি যাও, দাক্ষিণাত্যে যাদব বংশ এবং দক্ষিণে একটি শক্তিশালী রাজবংশ রাজত্ব করছে চোল বংশ, যাদের সম্পর্কেও অলরেডি আমরা দেখে এসেছি। আর এখানে একটা ছোট রাজবংশ হবে প্রতিষ্ঠা হয়েছে, যার নাম হচ্ছে হোয়সাল। ক্লিয়ার? এই হচ্ছে ভারতের এই সময়ের অবস্থা। এবার আমরা সেন বংশ সম্পর্কে যাব। সেন বংশ বাংলায় রাজত্ব করতো, এরা বাংলা থেকে রাজত্ব করতো এবং এরা 1097 থেকে 1225 খ্রিস্টাব্দ অব্দি বাংলা অঞ্চলে রাজত্ব করছে। ওকে, এই সময় বাংলার যথেষ্ট উন্নতি হয়। এই সময় এই অংশটার, আমাদের বাংলাতে সমস্ত দিক থেকে, সেটা শিল্প, সাহিত্য, সমস্ত দিক থেকে যথেষ্ট উন্নতি হয়। এবং এদের রাজধানী, এই সেনদের যে রাজ্যটা ছিল, সেটা মেনলি বিহার এবং বাংলা অঞ্চলে বিস্তৃত ছিল। Earlier, both Bihar and Bengal were dominated by the Pal dynasty. এর আগে এক্স্যাক্টলি সেম জায়গাতে রাজত্ব করতো পাল বংশ, বাংলা এবং বিহার নিয়েই তারা রাজত্ব করত। সেই জায়গাতেই উঠে আসছে এই সেন বংশ এবং তারা সেই জায়গাটা রাজত্ব করছে। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, দে কল্ড দেমসেলফ ব্রাহ্মণ ক্ষত্রিয়। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অলরেডি পরীক্ষায় প্রশ্ন এসে গেছে, কারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বংশ হিসাবে নিজেদের পরিচয় দিত। উত্তর হচ্ছে সেন বংশ। ব্রাহ্মণ ক্ষত্রিয় বা ব্রাহ্ম ক্ষত্রিয় সেম জিনিস, ঠিক আছে? তো এরা নিজেদেরকে বলতো ব্রাহ্ম ক্ষত্রিয়।
ব্রাহ্মক্ষত্রীয় ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের একটু শর্টে বুঝিয়ে দিচ্ছি ব্রাহ্মক্ষত্রীয় ব্যাপারটা কি। কোনো একজন ব্রাহ্ম ডাইনেস্টি বা ব্রাহ্মণ, ধরো ব্রাহ্মণ কোনো একজন ব্রাহ্মণ, সে যদি কোনো কারণে ক্ষত্রিয় বর্ণ ধারণ করে, ঠিক আছে, কোনো একজন ব্রাহ্মণ যদি ক্ষত্রিয় যে ক্ষত্রিয় বর্ণ ধারণ করে, তাহলে তাকে বলা হয় ব্রাহ্মক্ষত্রিয়। বা যদি কোনো ক্ষত্রিয় ব্রাহ্ম ধর্ম ধারণ করে বা গ্রহণ করে, তাহলেও তাকে বলা হয় ব্রাহ্মক্ষত্রিয়। এবং এইটা প্রাচীন আমাদের এতেই লেখা রয়েছে, বিভিন্ন সাহিত্যেই লেখা রয়েছে। তো ব্রাহ্মক্ষত্রিয় কনসেপ্টটা এইরকম ভাবে উঠে আসছে। তো সেনরা নিজেদেরকে বলতো ব্রাহ্মক্ষত্রিয়। তো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ক্লিয়ার? এটা তোমাদের মনে রাখতে হবে। এদের অরিজিন হচ্ছে কর্ণাটকে, যদিও তারা বাংলাতে রাজত্ব করেছে, এদের অ্যাকচুয়াল অরিজিন যেটা, সেটা নিজেরাই এরা বলছে যে আমরা কর্ণাটক অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে। দেখো, দ্য রুলার্স অফ দ্য সেন ডাইনেস্টি ট্রেসড দেয়ার অরিজিন টু দ্য সাউথ ইন্ডিয়ান রিজিয়ন অফ কর্ণাটক। তারা নিজেরাই বলছে যে আমরা কর্ণাটক অঞ্চলে রাজত্ব, মানে কর্ণাটক অঞ্চল থেকে আমাদের উৎপত্তি হচ্ছে। এবং এটা কোথা থেকে জানতে পারছি আমরা, সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেওপাড়া ইনস্ক্রিপশন, দেওপাড়া প্রশস্তি, যেটা রচনা করেন উমাপতি ধর। উমাপতি ধর, ইনি এটা রচনা করেন, উমাপতি ধর। এখান থেকে আমরা এটা জানতে পারছি। দেওপাড়া প্রশস্তি থেকে আমরা এটাও জানতে পারছি যে এই বংশের প্রতিষ্ঠা হচ্ছে সামন্ত সেন, বংশটার প্রতিষ্ঠা হচ্ছে সামন্ত সেন। কিন্তু বংশটা যখন থেকে রাজত্ব করতে শুরু করে, যে প্রথম একটা জায়গা দখল করে সাম্রাজ্য বিস্তার করে, তার নাম হচ্ছে হেমন্ত সেন। এই জায়গাটা একটু কনফিউশন এসে যায় যে কে এই বংশের প্রতিষ্ঠাতা, কে এই বংশের অ্যাকচুয়াল প্রতিষ্ঠাতা বা প্রকৃত প্রতিষ্ঠাতা। সামন্ত সেন বংশটাকে প্রতিষ্ঠা করছেন, যে আমরা দেখছি সেন বংশ, তার প্রথম পুরুষ বা প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছেন সামন্ত সেন। তিনি কিন্তু প্রথম রুলার নয়, তিনি কোথাওকার রাজা ছিলেন না। কিন্তু হেমন্ত সেনের সময় থেকে অ্যাকচুয়ালি এই বংশটা সাম্রাজ্য বিস্তার করছে বা একটা জায়গা দখল করে সেখানে রাজত্ব করতে শুরু করছে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম রুলারকে, এই বংশের প্রথম রাজাকে, উত্তর আসবে সামন্ত সেন। আর যদি বলা হয় যে এই বংশের প্রতিষ্ঠা থাকে, তাহলে উত্তর হবে হেমন্ত সেন। যদি প্রশ্ন আসে যে এই বংশের প্রথম রুলারকে, তাহলে উত্তর হবে হেমন্ত সেন। আর যদি বলা হয় এই বংশের প্রতিষ্ঠাতাকে, তার নাম হচ্ছে সামন্ত সেন। তো এটা আমি এখানে একটু ভালো করে বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রতিষ্ঠাতা, ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। এই জায়গাটা যেন ভুল না হয়, অনেকের ভুল হয় এই জায়গাটাতে। এবং হেমন্ত সেন হচ্ছেন এই বংশের প্রথম রুলার, প্রথম রাজা। এই জায়গাটা যেন তোমাদের ভুল না হয়, ক্লিয়ার? আর যদি বলা হয় এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তার নাম হচ্ছে বিজয় সেন, বিজয় সেন, ক্লিয়ার? এই তিনজনের নাম তোমাদের একটু মনে রাখতে হবে। সামন্ত সেন, তারপরে আসছেন হেমন্ত সেন, এবং ফাইনালি আসছে হচ্ছে বিজয় সেন। হেমন্ত সেনই প্রথম এসে পালদের পরাজিত করে বা পালদের থেকে একটা অংশ দখল করে নিচ্ছে এবং দিয়ে এই বংশটা প্রতিষ্ঠা করছে। ওকে, আর এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয় সেন, প্রকৃত প্রতিষ্ঠাতা। ওকে, এই অবধি আশা করছি কারোর আর কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে আমাদের ম্যাপ, ঘুরিদ সালটানেট, যেটা একটু আগে দেখলাম, এইখানে সেন বংশ রাজত্ব করতো, ক্লিয়ার? চলো নেক্সট আমরা এগোবো বিজয় সেন সম্পর্কে। রিয়েল ফাউন্ডার অফ দিস ডাইনেস্টি, এখানে লেখাই রয়েছে প্রকৃত প্রতিষ্ঠাতা এই বংশের, হু হ্যাড অ্যান আনইউজুয়ালি লং রিজিয়ন অফ ওভার 60 ইয়ার। তিনি কম করে তিনি 60 বছর রাজত্ব করেছেন, যেটা খুবই বড় একটা সময়। এত বড় সময় ধরে রাজত্ব নর্মালি কোনো রুলার করেন না। 60 বছর তিনি রাজত্ব করেছেন। এবং এই সময় থেকেই বাংলার যে বাংলার উন্নতি হয়, বেশ উন্নতি হয়। এই সময় বাংলা একটা বড় সাম্রাজ্যে পরিণত হয়। তো পালদের সময় আমরা একটা বিদ্রোহ দেখেছিলাম, যেটার নাম হচ্ছে বারেন্দ্র রেভলিউশন, বারেন্দ্র বিদ্রোহ, বারেন্দ্র রেভিলিয়ান। ওকে, বারেন্দ্র যে বিদ্রোহ হয়েছিল সেই সময়ে যিনি পাল বংশের রুলার ছিলেন, তার নাম হচ্ছে মহিপাল। এবং মহিপালের পুত্র রামপাল এসে এই বারেন্দ্র বিদ্রোহকে দমন করেন।
আর ঠিক এই টাইমেই বিজয় সেন এই বারেন্দ্র বিদ্রোহের অ্যাডভান্টেজ নিয়ে তার শক্তি বৃদ্ধি করেন। একদিকে যেমন পালরা দুর্বল হয়ে পড়ছে, তাদের ওপর আক্রমণ মানে বিদ্রোহ উঠে আসছে, সেই বিদ্রোহের ফলে তারা একটু দুর্বল, সেই সময়তে বিজয় সেন তার শক্তি প্রতিষ্ঠা করছেন। এই বারেন্দ্র রিভেলিয়ন যেটা বারেন্দ্র বিদ্রোহ, তার আর একটা নাম রয়েছে, সেটাও একটু মনে রাখো, সেটা হচ্ছে সামন্ত চক্র বিদ্রোহ। সামন্ত চক্র বিদ্রোহ, ক্লিয়ার? এই বিদ্রোহটার সময় এই বিজয় সেন শক্তিশালী হচ্ছেন। তো ফাইনালি তিনি মদন পাল হচ্ছেন পাল বংশের শেষ রুলার। এই মদন পালের সময়তে এসে তিনি পুরো পাল বংশকে দুর্বল করে দেন, একদম ধ্বংস করে দেন, এবং ফাইনালি তিনি সেন বংশের প্রতিষ্ঠা করেন। তার আগে থেকেই তিনি নিজের শক্তি বৃদ্ধি করছিলেন যখন এই বারেন্দ্র বিদ্রোহ হয় তখন থেকে, কিন্তু মদন পালের সময় এসে তিনি যে আলটিমেটলি সেন পাল বংশকে পরাজিত করে দেন এবং সেন বংশের প্রতিষ্ঠা করেন। বিজয় সেনের দুটো রাজধানী ছিল, এই দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বিক্রমপুর, সেকেন্ড হচ্ছে বিজয়পুর। এটা পরীক্ষায় প্রশ্ন আসে। সেনদের রাজধানী এই সময়, বিজয় সেনের রাজধানী কোন দুটো ছিল? একটা হচ্ছে বিক্রমপুর, সেকেন্ড হচ্ছে বিজয়পুর। নেক্সট, দ্য ফেমাস পোয়েট শ্রীহর্ষু কম্পোজড দ্য বিজয় প্রশস্তি ইন মেমোরি অফ বিজয় সেন। বিখ্যাত একজন কবি যার নাম হচ্ছে শ্রীহর্ষ, ইনি এনার সভায় ছিলেন এবং তিনি একটা প্রশস্তি রচনা করেন যেটা হচ্ছে বিজয় প্রশস্তি। ওকে, এই বিজয় প্রশস্তি বিজয় সেনের উদ্দেশ্যে লেখা। প্রশস্তি মানেই কোনো একজন রুলারকে তার ভালো ভালো কথা, তার সম্পর্কে ভালো ভালো কথা লেখা হবে। তো বিজয় প্রশস্তি লিখছেন শ্রীহর্ষ। আর দেওপাড়া প্রশস্তি, যেটার নাম একটু আগেই পেলাম, যে যেখান থেকে এটা আমরা জানতে পারছি যে তারা কর্ণাটক অঞ্চলে থেকে তাদের উৎপত্তি হয়েছে এবং তারা নিজেদেরকে ব্রাহ্মক্ষত্রিয় বলছে। তো সেই দেওপাড়া প্রশস্তি যিনি রচনা করেন তার নাম হচ্ছে উমাপতি ধর। এই উমাপতি ধর এনার কোর্ট পোয়েট, সভা কবি ছিলেন, এবং উমাপতি ধর এর পরেও থাকবেন, বল্লাল সেনের সময়ও তিনি তার কোর্টেও থাকবেন। তো উমাপতি ধর দেওপাড়া প্রশস্তি রচনা করেন। এছাড়াও আর একটা প্রশস্তি বা একটা কপার প্লেট পাওয়া গেছে, সেটা প্রশস্তি বলবো না, কপার প্লেট এবং প্রশস্তির মধ্যে তফাৎ রয়েছে। কপার প্লেটের বাংলা হচ্ছে তাম্রপত্র, ঠিক আছে? তাম্রপত্র, তাম্রপত্র অ্যাকচুয়ালি দেওয়া হতো কোনো একজনকে কোনো জমি দান করা হয়েছে বা কিছু দান করা হয়েছে সেইটাকে লেখার জন্য। আজকে যেমন কেউ যদি একটা ব্রিজ তৈরি করায় বা কেউ যদি একটা রাস্তা তৈরি করে, সেখানে একটা ফলকে তার নাম লেখা হয় যে ইনি এটা তৈরি করেছেন। এক্স্যাক্টলি তাম্রপত্র সেই সময় একই কাজ করতো। তাম্রপত্রের কোনো জমি দান করা হচ্ছে কোনো মন্দিরকে বা কোনো ব্রাহ্মণকে, সেই সময় এই তাম্রপত্র ইস্যু করা হতো। আর প্রশস্তি, যেটা আমি বললাম যে কোনো একজন রুলারের সম্পর্কে ভালো ভালো কথা লেখা হচ্ছে প্রশস্তি। আর শিলালিপি কি? শিলালিপি হচ্ছে কোনো একজন রাজা যদি কোনো তার প্রজাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বা তিনি কোনো আদেশ জারি করতে চান, কোনো কিছু জানাতে চান, সেইটা যেখানে লেখা থাকে সেটা হচ্ছে শিলালিপি, যেটা অশোকের সময় আমরা দেখেছি। এবং শিলালিপিতে এরকম কিছু নয় যে কোনো একজন রুলার সম্পর্কে শুধু ভালো ভালো কথাগুলোই লেখা হবে, খারাপ খারাপ কথা বা অন্য কিছু লেখা হবে না, ওখানে সমস্ত জিনিসই লেখা হয়। কিন্তু প্রশস্তিতে শুধু ভালো ভালো কথা লেখা হবে, কোনো খারাপ জিনিস বা তিনি কোথাও হেরে গেছেন বা কিছু, এগুলো লেখা হবে না। আর তাম্রপত্র এগুলো সমস্ত কিছু থেকে আলাদা। এগুলো তোমাদের বলার বা এতটা ডিটেলসে বলার কারণ এগুলো কনসেপ্ট বিল্ড করা, এইগুলো থেকে যাতে তোমাদের অসুবিধা না হয়, না গুলিয়ে যায়, এই কারণে। যাই হোক, ব্যারাকপুর তাম্রপত্র, এখান থেকে একটা জিনিস জানা যাচ্ছে যে এনার একটা টাইটেল ছিল, সেটা হচ্ছে মহারাজাধিরাজ। এবং আমি এই মহারাজাধিরাজ যে টাইটেলটা, সেটা সম্পর্কে আমি তোমাদেরকে অলরেডি অনেকবার বলে এসেছি যে প্রথম যে রুলার, যদি সে প্রথম কোনো সামন্ত রাজা থেকে প্রধান রাজায় পরিণত হয়, সেই মহারাজাধিরাজ টাইটেল নেয়। অতএব এই সময় বলা যেতে পারে যে তিনি প্রপার শক্তিশালী স্বাধীন রুলার হয়ে গেছিলেন, সেই কারণে তিনি এই মহারাজাধিরাজ টাইটেল নিয়েছিলেন। নেক্সট হচ্ছে বল্লাল সেন। এই বংশের সর্বশ্রেষ্ঠ রুলার বল্লাল সেন, দ্য বেস্ট নোন সেন রুলার হু কনসোলিডেটেড দ্য কিংডম। তো বল্লাল সেন হচ্ছেন এই বংশের শ্রেষ্ঠ রুলার। 1158 থেকে 1179 খ্রিস্টাব্দ অব্দি ইনি রাজত্ব করেছেন। ওকে, ইনি বেশ কিছু জায়গা দখল করেছেন এবং বিশাল বড় এনার সাম্রাজ্য যখন এনার সময় আসে, সেই সময় যে সেন বংশ সেটা অনেক বড় একটা অংশ নিয়ে বিস্তৃত ছিল। তিনি মিথিলা দখল করেছিলেন। মিথিলা বলতে আজকে
পূর্ব বিহার, বিহারের পূর্ব অংশ, এই জায়গাটা তিনি দখল করে নিয়েছিলেন, মিথিলা। ঠিক আছে, এটা কথিত রয়েছে যে বল্লাল সেন্স কিংডম, আচ্ছা এটার পরে সেটা এতে যাচ্ছি যে okay, according to tradition in Bengal, Ballal Sen's kingdom consisted of the 5 provinces of Bongo, Barendra, Rad, বাগড়ি এবং মিথিলা। তো এইটা মানে কথিত রয়েছে, বিভিন্ন জায়গা থেকে এটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে বল্লাল সেনের যে রাজ্য ছিল, সাম্রাজ্য, সেটা 5টা ভাগে বিভক্ত ছিল। 5টা হচ্ছে বঙ্গ, এইগুলো ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে বঙ্গ, সেকেন্ড হচ্ছে বারেন্দ্র, থার্ড হচ্ছে রাঢ়, ফোর বর্গি বাগড়ি এবং ফিফথ হচ্ছে মিথিলা। মিথিলা যে ব্যাপারটা দেখে এলাম যে মিথিলা এটা পূর্ব বিহার এই অংশটাকে বোঝানো হচ্ছে। ওকে, বারেন্দ্র হচ্ছে মেনলি ভারত পশ্চিমবঙ্গের যে উত্তরের যে অংশটা, পাহাড় অঞ্চল থেকে নেমে আসার পরে যে অংশটা, ওই জায়গাটাকে বারেন্দ্র ভূমি বলা হয়। ক্লিয়ার? তো বারেন্দ্র। আচ্ছা, আর বাগড়ি বলতে যে জায়গাটা প্রবাবলি মনে করা হচ্ছে এখন, সেটা হচ্ছে একদম বাংলার নিচের অংশটা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, যে অংশটা নিয়ে আজকে এই সমস্ত জায়গাটা, সেই জায়গাটাকে হয়তো বাগড়ি বলে বোঝানো হচ্ছে। আর রাঢ় অঞ্চল তোমরা জানো। তো এই সমস্ত জায়গাগুলো হচ্ছে এনার ছিল, এনার যে সাম্রাজ্য 5টা ভাগে বিভক্ত ছিল। ইম্পর্টেন্ট পয়েন্ট, তার রাজধানী ছিল নবদ্বীপ। পাল বংশ এবং সেন বংশ, এই দুটো সম্পর্কে তোমাদের বেশ ডিপ নলেজ রাখতে হবে, যেহেতু তোমরা বাংলার পরীক্ষা দিতে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের WBCS, তো সেই কারণে বাংলার ইতিহাসের মধ্যে এগুলো পড়ে যাচ্ছে, তো সেই কারণে একটু ডিপে এগুলো তোমাদের জানতে হবে। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট, এখানে আমি আলাদা করে বলছি না কোনটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, নবদ্বীপ তার রাজধানী ছিল, নবদ্বীপ এনার রাজধানী ছিল। আচ্ছা, যেটা একটু আগে বলছিলাম যে মনে করা হয়, এটা কথিত রয়েছে, এক্স্যাক্টলি কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, যে বল্লাল সেন কুলীন প্রথা চালু করেছিলেন। এটা কুলীন প্রথা যে প্রথাটা, সেটা বল্লাল সেন চালু করেছেন বলে কথা মানে শোনা যায়, মানে বিভিন্ন জায়গা থেকে জানা যায়, কিন্তু অ্যাকচুয়ালি তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন কিনা সেটা সম্পর্কে ডাউট রয়েছে। তো পরীক্ষার প্রশ্ন আছে যে কে কুলীন প্রথা চালু করেন, সেটা বল্লাল সেনই অ্যাকচুয়াল অ্যান্সার হবে। ক্লিয়ার? তো এই কুলীন প্রথা কি? বল্লাল সেন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিভাইভাল অফ অর্থোডক্স হিন্দু প্র্যাকটিস ইন বেঙ্গল। তো এটা একটা গোঁড়া হিন্দু প্র্যাকটিস ছিল, মেনলি যারা খুবই কট্টর হিন্দু ধর্মকে খুব এভাবে মেনে চলতো, তারা এই কুলীন প্রথা প্র্যাকটিস করতো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বৈবাহিক একটা রীতি বলতে পারো, কুলীন কোন একটা কৌলিন্য শব্দ থেকে এই শব্দটা এসছে, অ্যাকচুয়ালি কুলীন। তো এইটা তিনি চালু করেছিলেন, যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, এটা জাস্ট একটা কথিত জিনিস। আচ্ছা, এনার পত্নীর নাম হচ্ছে রামদেবী, রামাদেবী বা রামদেবী। ইনি একজন বিখ্যাত কন্যা ছিলেন, রাজকন্যা ছিলেন। তোমরা ওয়েস্টার্ন চালুক্য বা পশ্চিমী চালুক্যদের নাম শুনেছো, যারা কল্যাণীর চালুক্য নামে পরিচিত ছিল। ক্লিয়ার? সেই কল্যাণীর চালুক্য বংশের ইনি রাজকন্যা ছিলেন। তো তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক এদের প্রতিষ্ঠা মানে তৈরি হয়েছিল, এবং তিনি দুটো গ্রন্থ রচনা করেন, একটা হচ্ছে দান সাগর, সেকেন্ড হচ্ছে অদ্ভুত সাগর। তো যদিও অদ্ভুত সাগর গ্রন্থটা তিনি পুরো করে যেতে পারেননি, তার পুত্র লক্ষণ সেন এই অদ্ভুত সাগর গ্রন্থটা কমপ্লিট করেন। ক্লিয়ার? এটাও ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দান সাগর এবং অদ্ভুত সাগর তিনি রচনা করেন। নেক্সট হচ্ছে লক্ষণ সেন, 1178 থেকে 1207 খ্রিস্টাব্দ ইনি রাজত্ব করেন। ইনিও একজন শক্তিশালী রুলার ছিলেন, ইনিও খুব বড়, অনেক বড় বড় বিজয় তিনি করেছিলেন, অনেকগুলো বড় বড় মিলিটারি ভিক্টরি তিনি পেয়েছিলেন। দ্য মিলিটারি গ্লোরি অফ সেন ডাইনেস্টি রিচড ইজ ক্লাইম্যাক্স আন্ডার দ্য লক্ষণ সেন, হু এক্সপ্যান্ডেড দ্য সেন এম্পায়ার টু আসাম, উড়িষ্যা, বিহার অ্যান্ড প্রবাবলি বারাণসী। তো তার সময়, বা অ্যাকচুয়ালি লক্ষণ সেন অনেক বেশি বয়সে সিংহাসনে বসেছিলেন। ক্লিয়ার? তো তার আগে সিংহাসনে বসার, রাজা হওয়ার আগে তিনি তার পিতা বল্লাল সেনের হয়ে জেনারেল কাজ করতেন, সেনাপতি হিসেবে কাজ করতেন। তো সেই সময় তিনি অনেক বড় বড় বিজয় করেছেন, এবং তার সময় আসাম, উড়িষ্যা, বিহার, বারাণসী, এই সমস্ত জায়গাতে এই সেন বংশ বিস্তৃত হয়ে গেছিল। তো বিশাল বড় একটা সাম্রাজ্য এই সময় ছিল। এবং
তার একটা খুব গুরুত্বপূর্ণ কৃতিত্ব হচ্ছে গাঢ়ওয়াল বংশের জয়চাঁদ বা জয়চন্দ্রকে তিনি পরাজিত করেছিলেন। জয়চন্দ্র ইনি, এই গাঢ়ওয়াল একটা রাজপুত ডাইনেস্টি যাদের সম্পর্কে আমরা এর আগে পড়ে এসেছি, তো জয়চন্দ্রকে তিনি পরাজিত করেছিলেন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট, এনার টোটাল 7টা কপার প্লেট থেকে এনার সম্পর্কে জানা যায়, প্রচুর কথা এই সমস্ত জায়গা থেকে আমরা জানতে পারি যে তিনি কোথায় কোথায় জয়লাভ করেছিলেন, কি কি তার মিলিটারি ভিক্টরি ছিল, এইগুলো আমরা জানতে পারছি। ঠিক আছে, এবং ফাইনালি এনার যেটা হয় সেটা, আচ্ছা যেটা দেখো এখানে এটা ইম্পর্টেন্ট যে একটা পিলার ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পারছি যে তিনি পুরী, বেনারস, এলাহাবাদ এই সমস্ত জায়গাগুলো তিনি দখল করেছিলেন, এবং প্রথম বেঙ্গলি রুলার, প্রথম বাংলার প্রথম রুলার যিনি বেনারসের থেকেও পরে তার সাম্রাজ্য বিস্তার, তার মানে বাংলার সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিলেন। পালরাও এটাও করতে পারেনি যে বেনারসের ওপারে যাওয়া, বেনারসের পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে যাওয়া, সেটা পালরাও করতে পারেনি, কিন্তু সেন বংশের আন্ডারে এই সময় বাংলার যে সাম্রাজ্য সেটা বেনারসেরও পশ্চিম দিকে বিস্তৃত হয়েছিল। ক্লিয়ার? কারণ গয়া অঞ্চল থেকেও এই লক্ষণ সেনের ইনস্ক্রিপশন, শিলালিপি এগুলো পাওয়া যাচ্ছে। On his accession, he assumed the title of Ariraja Madana Sankar। ঠিক আছে, আরি রাজা মদনা শঙ্কর, এটা তার টাইটেল ছিল। ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখো এগুলো প্রত্যেকটা জিনিস, যেহেতু আমি বললাম তোমরা বাংলার পরীক্ষা দিতে যাবে এবং বাংলার যে ডাইনেস্টিগুলো, বাংলার ইতিহাস তোমাদের জানতে হবে। তো আরি রাজা মদন শঙ্কর ইনি এটা টাইটেল নিয়েছিলেন, এবং আর একটা টাইটেল যেটা হচ্ছে গৌড়েশ্বর। গৌড়েশ্বর টাইটেলটা কমন টাইটেল ছিল। গৌড়েশ্বর যারা গৌড়ের রুলার, মানে বাংলার যারা রুলার হতো, তারা সকলেই প্রায় এই গৌড়েশ্বর উপাধিটা নিত। তাছাড়া ইনি একটা স্পেশাল উপাধি নিয়েছিলেন, আরি রাজা মদন শঙ্কর। আচ্ছা, নেক্সট ইনি আরো একটা টাইটেল নিয়েছিলেন যেটা হচ্ছে পরম বৈষ্ণব। এটার ইম্পর্টেন্স রয়েছে, কারণ এর আগে যারা সেন বংশের রুলার ছিল তারা টাইটেল নিত পরমেশ্বর। ঠিক আছে, বিজয় সেন এবং বল্লাল সেন দুজনেই পরমেশ্বর টাইটেল নিয়েছিলেন, কিন্তু লক্ষণ সেন টাইটেল নিচ্ছেন পরম বৈষ্ণব। এবার তফাৎটা এখানেই যে লক্ষণ সেন বৈষ্ণব ধর্ম বা বিষ্ণুর উপাসক ছিলেন, এখান থেকে আমরা বুঝতে পারছি। আর পরমেশ্বর এই টাইটেলটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে শিবের আরেক নাম হচ্ছে পরমেশ্বর। তো যারা পরমেশ্বর টাইটেল নিচ্ছে তারা শৈব ছিলেন, শিবের উপাসক ছিলেন। এর থেকে বোঝা যাচ্ছে যে বল্লাল সেন এবং বিজয় সেন এরা দুজন শৈব ছিলেন, কিন্তু ইনি লক্ষণ সেন বৈষ্ণব ছিলেন। তো এইখান থেকে এইভাবে প্রশ্ন চলে আসে। কিরকম প্রশ্ন, যে তোমাদের কোশ্চেন করে দেবে যে লক্ষণ সেন কোন ধর্মাবলম্বী ছিলেন, দিয়ে এরকম দেবে ব্রাহ্মণ্য ধর্ম, বৈষ্ণব ধর্ম, তারপর হচ্ছে শৈব ধর্ম, এরকম করে দেবে। তো উত্তর হবে বৈষ্ণব, তিনি বৈষ্ণবের ছিলেন। ক্লিয়ার? আচ্ছা, লক্ষণ সেনের কোর্ট, লক্ষণ সেনের সভায় বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা ছিলেন। একজন হচ্ছেন জয়দেব, সেকেন্ড জন হচ্ছেন ধৈ, এবং থার্ড জন হচ্ছেন উমাপতিধর। উমাপতিধর আগে থেকেই আছেন, এখনো তিনি এই সময়েও রয়েছেন। তো জয়দেব যিনি গীত গোবিন্দ রচনা করেন, বিখ্যাত গীত গোবিন্দ রচনা করেন জয়দেব, তার কোর্টে ছিল। ধৈ, ইনি ধৈ এর কোর্টে ছিল, এবং হচ্ছে উমাপতিধর ইনিও এনার কোর্টে ছিলেন। তিনজনেই এনার কোর্টে ছিলেন। এবং এনার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রাইম মিনিস্টার, হিজ প্রাইম মিনিস্টার হলায়ুধ ওয়াজ হিমসেলফ এ গ্রেট পোয়েট। প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আছে, বারে বারে বলছি এগুলো মনে রাখবে। এনার প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর নাম ছিল হলায়ুধ, এবং হলায়ুধও একজন বিখ্যাত কবি ছিলেন। তো এনার কোর্ট শুধুমাত্র মানে ইনি যে একজন বিজয়ী ছিলেন, সাম্রাজ্য বিজেতা ছিলেন তা নয়, ইনি শিল্প বা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন তার কোর্টে। সেই কারণেই এরকম বড় বড় ব্যক্তিরা, বড় বড় নাম তার সঙ্গে অ্যাসোসিয়েটেড। ক্লিয়ার? এবং যেটা একটু আগে বলছিলাম অদ্ভুত সাগর, সেটা তিনি এই গ্রন্থটা তিনি কমপ্লিট করেন। এই গ্রন্থটা রচনা করা শুরু করেন বল্লাল সেন, তার পিতা, কিন্তু তিনি কমপ্লিট করে যেতে পারেননি, সেই কারণে অদ্ভুত সাগর কমপ্লিট করেন লক্ষণ সেন। একদম শেষ দিকে, এনার রাজত্বের একদম শেষ দিকে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, ইনি মোহাম্মদ ঘুরির একজন জেনারেল, একজন সেনাপতি ছিলেন, তিনি নবদ্বীপ অ্যাটাক করেন।
ঠিক আছে। 1203 থেকে 1204 খ্রিস্টাব্দ এই সময়টাতে বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করে, নবদ্বীপ আক্রমণ করে, এবং নবদ্বীপে সেই সময় লক্ষণ সেন ছিলেন, এবং মাত্র 50 জন ঘোড়সওয়ার বাহিনী নিয়ে এই বখতিয়ার খিলজি আক্রমণ করে, এবং দিয়ে এবং নবদ্বীপ থেকে লক্ষণ সেন পালিয়ে যান। এবার তাহলে তোমরা বলবে যে লক্ষণ সেন সম্পর্কে একটু আগে বললাম যে তিনি শক্তিশালী ছিলেন, প্রচুর জয় করেছেন, তাহলে মাত্র 50 জন এর আক্রমণে কেন তিনি পালিয়ে যান? এটা অ্যাকচুয়ালি কোথাও বলা হয় না, মানে অনেক ক্ষেত্রেই বলা হয় না। দেখো ইভেন এই বইতেও লেখা নেই, এটা তো ডাইরেক্ট একদম এই পুনাম দালালের বই থেকেই এটা তোলা, কিন্তু এখানেও এটা ক্লিয়ার করা নেই কেন তিনি পালিয়ে গেছিলেন। তো এখান থেকে একটা ব্যাপার হয়তো তোমাদের মানে আমাদের মনে আসতে পারে, ইনি হয়তো দুর্বল ছিলেন, তাই জন্য তিনি ভয়ে পালিয়ে গেছিলেন। অ্যাকচুয়ালি তিনি দুর্বল ছিলেন না, কারণ নবদ্বীপ একটা সেই সময় এর কেন্দ্র ছিল, পড়াশোনা শিক্ষা প্রতিষ্ঠানের একটা কেন্দ্র ছিল, এখানে সবাই পড়াশোনা করতে আসতো, এবং লক্ষণ সেনের এখানে একটা বাংলো ছিল, মানে রাজপ্রাসাদ ছিল, সেখানে গিয়ে তিনি তার ছুটির সময় কাটাতেন, পড়াশোনা করতেন। ইনি একজন খুবই মানে পণ্ডিত ব্যক্তি ছিলেন। তো লক্ষণ সেন সেখানে গিয়েছিলেন, এবং মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তখন হঠাৎ করে আক্রমণ করে। এর আগে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বিহার আক্রমণ করেছে, তোমরা জানো, নালন্দা এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে তিনি ধ্বংস করে দিয়েছেন। তো সেটা সেটা সম্পর্কে সকলেই অলরেডি জানে। তো এবার যখন এই খবরটা প্রচারিত হয়ে যায় যে বখতিয়ার খিলজি আক্রমণ করছে, তখন সেই কারণেই লক্ষণ সেন পালিয়ে যান, কারণ তার কাছে অ্যাকচুয়ালি সৈন্য ছিল না, তিনি সেখানে ছুটি কাটাতে গেছিলেন, তার কাছে ওরকম বড় সৈন্য ছিল না যে বখতিয়ার খিলজির আক্রমণকে প্রতিহত করবেন। ইভেন তিনি জানতেনও না যে মাত্র 50 জনকে নিয়ে আক্রমণ করা হচ্ছে। তো সেই কারণে তিনি পালিয়ে যান। ওকে, অ্যাকচুয়ালি তিনি দুর্বল ছিলেন না, এটা খুবই মানে যেহেতু একজন বাংলার রুলার, আমাদের বাংলার রুলার, তার সম্পর্কে এক্স্যাক্টলি এটা বলা হয় না যে কেন তিনি পালিয়ে গেছিলেন, এটাই ছিল কারণ। তো এই সময় নবদ্বীপ তিনি দখল করে নেন, বাংলা বিহারের অনেকটা অংশ তিনি দখল করে নেন, কিন্তু এরম নয় যে সেন বংশ এখানেই পতন হয়ে যায়, সেনরা এই সময়ও রাজত্ব করতে থাকে, এবং ফাইনালি 13th সেঞ্চুরির একদম মধ্যভাগে গিয়ে সেন বংশের পতন হয়ে যায়, এবং সেনদের জায়গাতে বাংলায় রাজত্ব করতে আসে দেব ডাইনেস্টি, দেবা ডাইনেস্টি বা দেব ডাইনেস্টি। ওকে, এই হচ্ছে বাংলার ইতিহাস। এবার আমরা ফাইনালি গঙ্গা বা চোডাগঙ্গা, এরা ওড়িশা অংশে রাজত্ব করতো, এদের সম্পর্কে জানবো। এর আগেও আমরা একটা গঙ্গা বংশের নাম, গঙ্গ বংশ, অ্যাকচুয়ালি গঙ্গা নয় গঙ্গ বংশ, এদের সম্পর্কে জেনেছি। তারা কর্ণাটক অঞ্চলে রাজত্ব করতো, দাক্ষিণাত্য অঞ্চলে রাজত্ব করতো। ওকে, সেই বংশেরই একটা ব্রাঞ্চ হচ্ছে এই চোডাগঙ্গাস, যারা উড়িষ্যা অঞ্চলে রাজত্ব করতো। ক্লিয়ার? তো সেই বংশেরই একটা এটা ব্রাঞ্চ। এরা আবার ইস্টার্ন গঙ্গা নামে পরিচিত ছিল, কারণ যেহেতু এরা ইস্টার্ন অঞ্চলে রাজত্ব করতো, তাই জন্য এরা ইস্টার্ন গঙ্গাস, এবং ওই যে বংশটা যারা দাক্ষিণাত্যে রাজত্ব করতো তারা ওয়েস্টার্ন গঙ্গাস নামে পরিচিত ছিল। তো এই জিনিসটা ভুল করবে না যে কারা হচ্ছে ইস্টার্ন গঙ্গাস, কারা হচ্ছে ওয়েস্টার্ন গঙ্গাস। এই গঙ্গা বংশের আর একটা নাম যেটা রয়েছে সেটা হচ্ছে চোডা গঙ্গাস, চোডা গঙ্গা। ক্লিয়ার? এটা একটা হিন্দু ডাইনেস্টি ছিল, এবং কলিঙ্গ অঞ্চলে এরা রাজত্ব করত। কলিঙ্গ বলতে আজকের যে উড়িষ্যা, সেটা সেই সময় কলিঙ্গ নামে পরিচিত ছিল, সেই অংশে এরা রাজত্ব করত। ওকে, এছাড়াও এদের পশ্চিমবঙ্গের কিছুটা অংশ নিয়ে, মানে এদের সাম্রাজ্যের মধ্যে ছিল অন্ধ্রপ্রদেশের বেশ খানিকটা অংশ এদের রাজত্ব ছিল, এবং আজকের ছত্তিশগড়, এখানেও এদের সাম্রাজ্য বিস্তার ছিল। তো বিশাল বড়, মানে বেশ বড় একটা অংশ নিয়ে এরা রাজত্ব করত। ঠিক আছে, their capital was known by the name of কলিঙ্গনগর। ঠিক আছে, কলিঙ্গনগর এদের রাজধানী ছিল, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট এখান থেকে, যে কলিঙ্গনগর এদের রাজধানী ছিল, এবং কলিঙ্গনগর আজকে শ্রীকাকুলামে পড়ে যাচ্ছে। ঠিক আছে, শ্রীকাকুলাম হচ্ছে অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ছে। ওকে, তো কলিঙ্গনগর এদের রাজধানী ছিল, পুরো রাজ্যের নাম ছিল, পুরো এদের যে সাম্রাজ্য সেটার নাম ছিল কলিঙ্গ, এবং এদের যে রাজধানী কলিঙ্গনগর সেটা বর্তমানে শ্রীকাকুলাম ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ে যাচ্ছে। বিখ্যাত সান টেম্পল, সূর্য মন্দির, কোণার্কের সূর্য মন্দির, এটা এনাদের আন্ডারে তৈরি হয়। জগন্নাথ মন্দির এনাদের আন্ডারে তৈরি হয়। এই দুটোই বিখ্যাত প্রশ্ন এখান থেকে বারংবার করা হয়, যে পুরীর জগন্নাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন, আর কোণার্কের সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেন। এই দুটোই এই বংশ থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন আসে। ক্লিয়ার? তো এদের আন্ডারে এটা তৈরি হয়েছিল, দেখছি একটু পরে কারা তৈরি করছেন এগুলো। ঠিক আছে, আর একটা বিখ্যাত মন্দির যেটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির, অনেকে গুলিয়ে ফেলে যে এই লিঙ্গরাজ মন্দিরও হয়তো এই চোডাগঙ্গা বা
গঙ্গবংশের আন্ডারে তৈরি হয়েছিল, অ্যাকচুয়ালি সেটা নয়। লিঙ্গরাজ মন্দির তারও আগে তৈরি হয়েছে। লিঙ্গরাজ মন্দির যারা তৈরি করে, যে ডাইনেস্টি তৈরি করে, তারা হচ্ছে কেশরী ডাইনেস্টি। ঠিক আছে, এরাও এই উড়িষ্যা অংশে রাজত্ব করতো, কেশরী ডাইনেস্টি, এবং এর পরে গঙ্গা ডাইনেস্টি রাজত্ব করতে আসে। ঠিক আছে, তো লিঙ্গরাজ টেম্পল তৈরি করছে কেশরী ডাইনেস্টি, এবং লিঙ্গরাজ টেম্পল অবস্থিত, লিঙ্গরাজ মন্দির অবস্থিত ভুবনেশ্বরে, এবং যিনি তৈরি করেন কেশরী বংশের যে রুলার এটা তৈরি করেন, সম্ভবত তার নাম যজাতি কেশরী। ঠিক আছে, যজাতি কেশরী, এটা সম্ভবত নাম, এক্স্যাক্টলি বলা সম্ভব না কে তৈরি করেছে। ঠিক আছে, এরকম কোনো প্রমাণ নেই। তো যজাতি কেশরী সম্ভবত এই মন্দিরটা তৈরি করেন, এটা একটু মনে রেখো। যদিও এই বংশের নয়, তাও এখানে এদের সম্পর্কে তো আলাদা করে কিছু পড়ার নেই, একটাই কোশ্চেন আছে এখান থেকে, এই লিঙ্গরাজ মন্দির থেকে, সেই কারণে এটা এখানে অ্যাড করে দেওয়া। এবার হচ্ছে এই চোটাগঙ্গা বা ইস্টার্ন গঙ্গারা কোথায় রাজত্ব করতো? এই জায়গাটাতে রাজত্ব করতো। দেখো এই অংশটা দেখে বুঝতে পারছো উড়িষ্যার, এটা আর এইটা অংশটা হবে পুরো অংশটা। বাংলার কিছুটা অংশ এখানে চলে আসছে, উড়িষ্যার পুরো একটা বড় অংশ, অন্ধ্রপ্রদেশ, এই অংশগুলো নিয়ে এরা রাজত্ব করতো, ইস্টার্ন গঙ্গা। এবং বাকি কারা এই সময় রাজত্ব করছে, এই ম্যাপটাতে থেকে তোমরা বুঝতে পারছো কোন সময়টা অ্যাকচুয়ালি। দেখো তখন গাজনাবাদ সাম্রাজ্য এই অবধি প্রতিষ্ঠা রয়েছে, চায়মান বা চৌহান বংশ এখানে, তোমার যারা দিল্লি অংশে রাজত্ব করতো, দিল্লি এদের রাজধানী ছিল, গাহেডওয়াল বা গাড়ওয়াল, তারপর হচ্ছে চান্ডেল, পরমার, গুর্জর প্রতিহার। তো এদের সম্পর্কে আমরা অলরেডি পড়ে এসেছি। এরা এই জায়গায় রাজত্ব করতে, তখনও সেন বংশ রাজত্ব করছে না, দেখো পাল বংশ রয়েছে এখানে, যা যখন এই ইস্টার্ন গঙ্গারা রাজত্ব করছে। অতএব সেন বংশেরও আগে এই ইস্টার্ন গঙ্গারা তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এইটা হচ্ছে বিখ্যাত লিঙ্গরাজ মন্দির, ভুবনেশ্বরে অবস্থিত, খুবই পুরনো একটা মন্দির এবং খুবই ফেমাস একটা মন্দির, খুব সুন্দর এর কার্য, ছবি দেখে বুঝতে পারছো। অনেকেই গেছো এখানে ঘুরতে, অনেকেই গেছো এটা এবং ছবি দেখেছো। এটা কোন স্টাইলে তৈরি? এটা নাগার আর্ট স্টাইলে তৈরি। দেখো এটা নাগার আর্ট স্টাইল, পুরো মন্দিরটাই নাগার আর্ট স্টাইলে তৈরি। ক্লিয়ার? আর এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে অনন্ত বর্মন চোটাগঙ্গা বা অনন্ত বর্মন গঙ্গা, শর্টে এনার নাম অনন্ত বর্মন গঙ্গা, বা যেহেতু এরা চোটাগঙ্গা নামে পরিচিত ছিল সেই কারণে অনন্ত বর্মন চোটাগঙ্গা। ওকে, এবং হু ক্লেম লাইনেজ ফ্রম ওয়েস্টার্ন গঙ্গা ডাইনেস্টি, যেটা একটু আগে বলছিলাম যে এরা নিজেদেরকে ওয়েস্টার্ন গঙ্গা ডাইনেস্টি যারা দাক্ষিণাত্যে রাজত্ব করতো তাদের সঙ্গে সম্পর্কযুক্ত বলছে, তাদের থেকেই এদের উৎপত্তি হয়েছে। তো অনন্ত বর্মন চোটাগঙ্গা, যিনি 1076 থেকে 1150 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেন। ওকে, ইনি একটা বিশাল বড় টাইটেল নিয়েছিলেন, সেটা হচ্ছে ত্রিকালিঙ্গাধিপতি। ত্রিকালিঙ্গাধিপতি, এটা মনে রাখতে হবে, ত্রিকালিঙ্গাধিপতি এনার টাইটেল ছিল। ওকে, আর এবং এনার থেকে যে ফেমাস একটাই কোশ্চেন, সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরকে তৈরি করেন, পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির, সেটা আনন্দ বর্মন চোটাগঙ্গা তৈরি করেন। এটা হচ্ছে বিখ্যাত জগন্নাথ মন্দির, তোমরা সকলেই দেখেছো, অনেকেই এখানে ঘুরতে গেছো, হিন্দু ধর্ম থেকে যারা, তারা, এবং ইভেন এখানে কোনো ধর্মের কোনো বিভেদ নাই আমাদের কাছে, মন্দির মসজিদ সবই আমাদের পড়ার বিষয়, আমরা সমস্ত কিছুই পড়বো। তো এই মন্দিরটা তিনি তৈরি করেন। ক্লিয়ার? নেক্সট, নরসিংহদেব। নরসিংহদেব, যেটা বললাম বিখ্যাত একটাই কোশ্চেন এখান থেকে আসে, সেটা হচ্ছে সান টেম্পল, সূর্য মন্দির, কোণার্কের সূর্য মন্দির, এটা তিনি তৈরি করেন। এটা হচ্ছে সূর্য মন্দির, এখানে অনেকে ঘুরতে গেছো। তো এই দুটো মন্দির সম্পর্কে জানলেই আমাদের হবে। তো আজকের এই টপিক এখানে শেষ হলো। নেক্সট কিছু ছোটখাটো টপিক রয়েছে, কিছু ছোটখাটো কনসেপ্ট রয়েছে অ্যাকচুয়ালি বোঝার জন্য, সেগুলো কমপ্লিট করব, দিয়ে আমরা চলে যাব সুলতানি সাম্রাজ্যে, বা বাকি প্রথম থেকেই একদম শুরু করব, যে আরবদের সিন্ধু বিজয়, ইসলাম ধর্মের উৎপত্তি কিভাবে হলো, তারপরে খালিফেট সম্পর্কে পড়বো, খালিফা সাম্রাজ্য, এগুলো পড়বো, দিয়ে ফাইনালি মোহাম্মদ গাজনবী, মোহাম্মদ ঘুরি, এগুলো পড়ে আমরা আমাদের দিল্লি সালতানেটে চলে যাব। তো আস্তে আস্তে আমরা খুব ভালো স্পেসেই এগোচ্ছি এবং চেষ্টা করব পুজোর মধ্যে আমি এই পুরো এটা কমপ্লিট করে দেওয়ার, মিডিভাল হিস্ট্রি, এবং তারপরে অন্যান্য জিনিস শুরু করার। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে প্লিজ একটু শেয়ার করো এই ভিডিওগুলো। দুদিন আমি ভিডিও দিতে পারিনি, অ্যাকচুয়ালি একটু প্রবলেম চলছে তাই জন্য, এবং এরপর থেকে আবার কন্টিনিউ করব, প্রবলেম হবে না তোমাদের। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।